নমস্কার প্রিয় দর্শক, এই যে আমার পেছনে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটি চলছে, এই ভিডিওটি গতকালকের ভিডিও। প্রচুর মানুষ দেখে ফেলেছেন, বলা যেতে পারে ভাইরাল ভিডিও। এবং এই ভিডিওকে কেন্দ্র করে বহু মানুষ তার মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দর্শক বন্ধুদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছে। কিন্তু যে দিকটা এড়িয়ে গেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। অনেকেই এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি যতটুকু বুঝেছি এই সমস্ত কর্মকাণ্ড দেখে, তাতে করে হচ্ছে আমার সেই বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আপনাদের কাছে আবেদন থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, এবং দেখার পর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি বা এই ভিডিওটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, যে কথা বলছিলাম, গতকাল কলকাতার বুকে নির্বাচন কমিশনার তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, লালবাতি নীলবাতি গাড়ি চড়ে অসংখ্য তার কনভয় ছিল। সেই সময় তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে, সিপিআইএম পার্টির একাধিক গণসংগঠন এবং খোদ সিপিআইএম পার্টির পক্ষ থেকে। সেখানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনার দুই নেতা, ডাকাবুকো নেতা, যারা মূলত এই বিক্ষোভটাকে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার মধ্যে একজন উত্তর চব্বিশ পরগনার ডিওয়াইএফআই এর সম্পাদক, জেলা সম্পাদক, এবং উত্তর চব্বিশ পরগনা সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য এবং গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। আর একজন উত্তর চব্বিশ পরগনার এসএফআই এর জেলা সম্পাদক এবং সিপিএম পার্টির জেলা সম্পাদক ও জেলা কমিটির সদস্যও বটে, প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর এবং প্রাক্তন বিধায়ক জননেতা ননীকরের সুযোগ্য নাতি আকাশ কর। এদের নেতৃত্বে মূলত এই বিক্ষোভ প্রদর্শনটা হচ্ছিল। এরা যখন যে মেজাজে এরা প্রতিবাদ সংগঠিত করছিল, তা দেখেই কোনোভাবেই রাজ্য সরকারের ভালো লাগেনি। ভালো লাগার কথাও নয়। কেন ভালো লাগার কথা নয় সেটা আসবো। স্বাভাবিকভাবেই অতি সক্রিয়তার ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনকে। দেখুন, তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা, তার প্রতি যথেষ্ট অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেসও। তারা ধারাবাহিকভাবে এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশনারকে আক্রমণ করছে, বিজেপিকে আক্রমণ করছে। সিপিআইএম পার্টিও ঠিক একইভাবে এই এসআইআর প্রক্রিয়াকে মধ্য দিয়ে যেভাবে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হলো, সেই ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষের নামের উপরে বিচারাধীন বিষয়টি লেখা রয়েছে। অর্থাৎ তারা পুনরায় ভোটাধিকার পাবে কিনা তা নিয়ে একটা যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন ভোটাররা, যাদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। আর এক অংশের ভোটার, সেখানে লক্ষ লক্ষ ভোটার, তাদের নামের উপরে ডিলিট শব্দটি লেখা হয়েছে। স্বাভাবিকভাবেই এখানেও যেটা জানা যাচ্ছে, কয়েক লক্ষ বৈধ ভোটার তাদের নামও বাদ গেছে। এটাকে কেন্দ্র করেই একদিকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, সে লোক দেখানো হোক আর যে প্রতিবাদী হোক, অন্যদিকে সিপিআইএমও প্রতিবাদ করছেন। তারই একটা অংশ আপনারা আজ এখন দেখতে পাচ্ছেন। একদিকে যখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে কলকাতার বুকে রাত দখল হলো, সিপিআইএম পার্টির পক্ষ থেকে ধারাবাহিক লড়াই আন্দোলন চলল, তার পরপরই সিপিআইএম পার্টির আন্দোলনের পরপর যখন তৃণমূল দেখলো যদি আমরা এই আন্দোলন না করি তাহলে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছবে তৃণমূল কংগ্রেসের উপরে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নিল তারা ধর্মতলার বুকে একটি ধর্ণা মঞ্চ বেঁধে তারা ধর্ণা দেবেন। আশ্চর্যজনকভাবে দেখা গেল সেই ধর্ণা মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্ণা হলো এসআইআর প্রক্রিয়া এবং যে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচন কমিশনের আচরণ, এইসবের বিষয়ে একটা ধর্ণা মঞ্চ বেঁধে সেখানে কিছু মানুষকে সঙ্গে নিয়ে ধর্ণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সেখানে পুলিশ প্রশাসন সেই ধর্ণা মঞ্চটাকে সুরক্ষিত করে রাখলো, সুরক্ষা দিল। অন্যদিকে ওই নির্বাচন কমিশনারের বিভিন্ন প্রক্রিয়া, চূড়ান্ত ভোটার তালিকা, তার প্রতিবাদে জানিয়ে নির্বাচন কমিশনের আচরণের প্রতিবাদে জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম সংগঠিত করলো, বিক্ষোভ প্রদর্শন করলো। সেখানে সেই বিক্ষোভ প্রদর্শনকে বাধা দেওয়ার জন্য কাজে লাগানো হলো রাজ্যের পুলিশ প্রশাসনকে। তাহলে এখানে একটা দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে। যখন তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, সেই আন্দোলনটাকে পুলিশ সুরক্ষা দিল, অন্যদিকে
সিপিআইএম পার্টি যখন নির্বাচন কমিশনের দ্বারা চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করা হয়েছে, মানুষের নাম বাদ যাওয়া, মানুষকে বিচারাধীন অবস্থায় রাখা, আতঙ্কগ্রস্ত করে দেওয়া, তার বিরুদ্ধে যখন সিপিআইএম পার্টি লড়াই করলো, আন্দোলন করলো, বিক্ষোভ করছে, সেই আন্দোলনকে বাধা দেওয়ার জন্য নামানো হলো পুলিশ প্রশাসনকে। স্বাভাবিকভাবেই এখানে একটা দ্বিচারিতা প্রকাশ পেল রাজ্য সরকারের। কেন এই দ্বিচারিতা? নিশ্চিতভাবে এর একটা কারণ আছে, যে অভিযোগ ধারাবাহিকভাবে বামপন্থীরা করে থাকে। দেখুন, এই এসআইআর প্রক্রিয়া যেটা পরিচালিত হলো, যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করলো তৃণমূল এবং বিজেপি। প্রথম দিকে বিজেপি সব ধর্মীয় মেরুকরণের রাজনীতি করলো। সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে দেখা গেল বিজেপির আখেরে লস হচ্ছে রাজনৈতিকভাবে। তখন তারা একটু অন্যভাবে এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করলো, নির্বাচন কমিশনকে ব্যবহার করলো, এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। সেই সময় যখন দেখা গেল অধিকাংশ হিন্দুদের নাম বাদ যাওয়ার উপক্রম হয়েছে, তখন আক্রমণে নামিয়ে নেওয়া হলো, নিয়ে আসা হলো সংখ্যালঘু ভোটারদের উপরে। সেই কারণেই যাদের নাম বিচারাধীন সেই সংখ্যক মানুষ অধিকাংশ ক্ষেত্রে সংখ্যালঘু অংশের মানুষ, কিন্তু বাদ গেছে, ডিলিট হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, যে সনাতন ধর্মের কথা বিজেপি বলে। এসআইআর কে একভাবে ব্যবহার করতে গিয়ে ঘুর পথে অন্যভাবে ব্যবহৃত হয়ে গেল, যার ফলে বিপদে পড়লো হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই একটা অজুহাত তুললো। তারপর একে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করলো একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি। স্বাভাবিকভাবে তারা মনে করেছিল যে এইটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ফায়দা তুলতে পারবে দুটো রাজনৈতিক দল, কিন্তু তখন দেখলো এই দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রেই ঠিক এটা বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে গেল অভিযোগের তীর। স্বাভাবিকভাবেই এখানে উভয় দলই বিপদ দেখতে পারলো। তখন তারা নতুন করে আবার বিভিন্ন রকম খেলা তৈরি করে দিল রাজনৈতিকভাবে। আচ্ছা, এই যে এসআইআর প্রক্রিয়া, সিপিএম তো এসআইআর এর বিরোধিতা করেনি। সিপিএম পার্টি ধারাবাহিকভাবে বলে যাচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসআইআরটা পরিচালিত হচ্ছে, এই প্রক্রিয়াটার বিভিন্ন পরিবর্তন দরকার। বিভিন্ন পদ সিপিএম পার্টি বাতলে দিলেন, বিভিন্ন পদ, সেই পদগুলো গ্রাহ্য করলো না, সেই পদগুলোর কথা কর্ণপাত করলো না নির্বাচন কমিশনার। কারণ নির্বাচন কমিশনার সিপিএম পার্টি যে অভিযোগটা করে, আরএসএস দ্বারা পরিচালিত হয় বিজেপি এবং তৃণমূল, এবং বিজেপি দ্বারা পরিচালিত হয় এই নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই এখানে রয়েছে মাথায় বসে রয়েছে আরএসএস। আর সিপিএম পার্টিতে অভিযোগ ধারাবাহিকভাবে করে চলেছে এবং মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে পেরেছে। মানুষ বিশ্বাসও করে নিয়েছে যে আরএসএস তাদের দুটো সংগঠন, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন যদি বিজেপির দ্বারা পরিচালিত হয়, এই অভিযোগটা যদি সত্য হয়, তাহলে পরে তৃণমূল লোক দেখানো বিরোধিতা করলেও প্রকৃত বিরোধিতা করছে যে সিপিএম পার্টি, তাকে যদি বাধা দেওয়া না যায়, তাহলে আরএসএস এর যে গুড বুকে তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে, তৃণমূল কংগ্রেসের পাশে লেখা রয়েছে গুড শব্দটি আরএসএস এর খাতায় বা আরএসএস এর ডায়েরিতে, সেখানে লাল কালির দাগ পড়ে যেতে পারে। আর আরএসএস যদি তৃণমূল কংগ্রেসের নামের পাশে একবার লাল কালির দাগ দিয়ে দেয়, কেন্দ্রের সরকার পরিচালনা করছে বিজেপি, তাহলে বিজেপিও কিন্তু তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হবে। আর বিজেপি যদি তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়, তাহলে বিজেপি তৃণমূলের সমূহ বিপদ। সেই কারণেই তৃণমূল কিন্তু সিপিএম এর বিক্ষোভ প্রদর্শনকে, পুলিশ প্রশাসনকে কাজে লাগালো, অতি সক্রিয়তা লক্ষ্য করা গেল। কিসের বিপদ বিজেপির? দেখুন তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বহু লোক তো জেল কেটেছেন, তারা প্রত্যেকে জামিনে মুক্ত, এখনো অভিযোগ মুক্ত হতে পারেনি কেউ। তাহলে পরে বিজেপি যদি তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়, তাহলে তৃণমূলের প্রতি যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হবে তাদের বিরুদ্ধে এবং আসল সত্যগুলো খুঁজে বের করে এদের শাস্তি ব্যবস্থা করবে, এই ভয় রয়েছে তৃণমূলের। স্বাভাবিকভাবে একে অপরের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে রয়েছে। তৃণমূল যেমন বিজেপিকে সাহায্য করছে যে ঠিক আছে, তুমি এখানে কিছু ভাগ যোগ করে আমরা চলি, তাহলে তোমারও ভালো আমারও ভালো, রাজ্যের মানুষের উন্নয়ন গোল্লায় যাক, এটা দেখার দরকার নেই, রাজনীতিটা করতে পারলেই হলো। এবং দুটো দলের নেতা মন্ত্রীরা বিলাসবহুল জীবনযাপন করতে পারলেই হলো, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল যেমন বিজেপিকে চটাতে চায় না, ঠিক বিজেপিও তেমন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে চায় না। ধারাবাহিকভাবে এ কথাটা বলে আসছে সিপিআইএম পার্টি। তার বহু ক্ষেত্রে তার উদাহরণও আছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে, সে চূড়া মাথায় একদম দুর্নীতির চূড়া পর্যন্ত পৌঁছতে পারে না এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। আমরা দেখেছি সেই আরজি কর থেকে আমরা দেখেছিলাম সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে আরজি কর পর্যন্ত চাকরি দুর্নীতি, প্রত্যেকেই আস্তে আস্তে একে একে জামিনে মুক্ত পেয়ে গেল।
দুর্নীতির চূড়ায় আর পৌঁছতে পারলো না, কান অবধি পৌঁছলো, মাথার চুল আর ধরতে পারলো না, চুল ধরে টান দিতে পারছে না। এইভাবেই চলছে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। স্বাভাবিকভাবেই মানুষ যখন বেজায় ক্ষুব্ধ এই দুটো রাজনৈতিক দলের প্রতি, তখন মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্যই আবার এই প্রক্রিয়া। কেন বিভ্রান্ত? তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। নারীরা অসুরক্ষিত, শিল্প কলকারখানা নেই, চাকরি নেই। আমাদের রাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক নিয়ে, সেখানে গিয়ে বাঙালি হওয়ার কারণে এবং বাংলায় কথা বলার কারণে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হতে হচ্ছে আমাদের রাজ্যের বাঙালিদের। এবং আমাদের রাজ্যে বেকার যুব সমাজ, তাদের চাকরি নেই। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই বিপদ থেকে মুক্তি দেবে বাংলার মানুষ ভেবেছিল যে বিজেপি হয়তো মানুষকে সংকট মুক্তির পথ দেখাতে পারে। সেই বিজেপি কিন্তু মানুষকে সংকট মুক্তির পথ দেখাতে ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতা ঢাকবার জন্য ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে সিপিএম পার্টি ধারাবাহিকভাবে এই অভিযোগ করে। স্বাভাবিকভাবেই এই দুটো রাজনৈতিক দলের উপর থেকে মানুষ তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এবং সেই সমর্থন যোগাচ্ছে সিপিআইএম পার্টিকে, বামপন্থীকে এবং বামপন্থী সহযোগী দলগুলোকে। স্বাভাবিকভাবেই এইখানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দল। যদি সিপিএম পার্টি যে গতি নিয়ে সামনের দিকে বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, এই গতি যদি অব্যাহত থাকে, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে, ঠিক সেইভাবেই এই মুহূর্তে বিজেপি রাজনৈতিকভাবে যে রক্তক্ষরণ চলছে, রাজনৈতিকভাবে একদম পেছনের সারিতে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে মহা সংকটাপন্ন অবস্থায় রয়েছে বঙ্গ বিজেপিও। স্বাভাবিকভাবেই দুটো রাজনৈতিক দল একটা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে বিধানসভা নির্বাচনে। আর বিধানসভা নির্বাচনে যে বিজেপি বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে, এটা একটা জিনিস বোঝা যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু সামনে বিধানসভা নির্বাচনের দৌড়গোড়ায় আমরা পৌঁছে গিয়েছি। এই সময় রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক প্রচার প্রয়োজন ছিল, সেই রাজনৈতিক প্রচার বিজেপি করে উঠতে পারছে না, কারণ তাদের কর্মী সমর্থক নেই। বিজেপির যে আচরণ, বিজেপির যে রাজনৈতিক পথ চলা, সেই রাজনৈতিক পথটাকে মেনে নিতে পারছে না বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরাও। স্বাভাবিকভাবেই বিজেপির হয়ে আর কাজ করতে চাইছে না। বিজেপির যারা সমর্থন করত, বিজেপিকে যারা ভালোবেসেছিল, তৃণমূলের প্রধান বিকল্প বলে মনে করেছিল বিজেপি, যে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি, তারা এখন মনে করছে না তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি। তারা এখন মনে করছে তৃণমূলের একমাত্র বিজেপি বামপন্থীদের দ্বারা তৈরি যে বৃহত্তর রাজনৈতিক পরিবৃত্ত তৈরি হয়েছে শক্তিশালী সিপিএম পার্টির নেতৃত্বে, সেই বিকল্প রাজনৈতিক যে পরিবৃত্ত তৈরি হয়েছে, রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে বাম এবং আইএসএফ এর নেতৃত্বে, আইএসএফ কে নিয়ে, সেই বাম এবং আইএসএফ এর জোটকেই প্রকৃত বিকল্প হিসাবে মনে করছেন রাজ্যের একটা বড় অংশের মানুষ, যারা তৃণমূল এবং বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এবং বিজেপি এটা বুঝতে পারছে সমূহ তাদের বিপদ। স্বাভাবিকভাবেই বামপন্থীরা যে গতিতে এগিয়ে চলেছে, এই গতিটাকে খানিকটা হলে স্তব্ধ করে দিতে হবে, শ্লথ করে দিতে হবে। এই প্রক্রিয়া নিয়েই বামপন্থীদের লড়াই আন্দোলনের উপরে এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। সেই কারণেই তো নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসআইআরটা করলো, সেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করতে গিয়ে যখন নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানো হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রক্রিয়াকে বাধা, সেই আন্দোলনকে বাধা সৃষ্টি করানো হলো পুলিশ প্রশাসনকে দিয়ে। মানুষ এটাকে ভালো চোখে নেয়নি, ভালো চোখে নিচ্ছে না। আপনি বাসে, ট্রেনে, হাটে বাজারে কান পাতলেই শুনতে পাবেন যে একমাত্র বিকল্প হয়ে উঠেছে বামপন্থীদের নেতৃত্বে, যে বিকল্প বৃহত্তর শক্তি গড়ে উঠেছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, তাকে মানুষ আবার শক্তি সঞ্চয় করিয়ে আবার বিধানসভা নির্বাচনে এক নির্ণায়ক ভূমিকার জায়গায় নিয়ে যেতে চাইছে। এবং মানুষের এই প্রক্রিয়া, মানুষের যে মানসিকতা তৈরি হয়েছে বামেদের প্রতি, বামেদের সমর্থনে, যদি 2026 বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশন ভোট করাতে পারে এবং গণনা কেন্দ্রে যদি কারচুপি আটকাতে পারে, 2026 তৃণমূল যেমন ব্যাপক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে শূন্য হয়ে যেতে পারে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে। এবং অবধারিতভাবে এটা আপনি লিখে রাখতে পারেন, 2026 বিধানসভা নির্বাচনে 21 সালে যে যতগুলো বিধানসভায় বিজেপি জিতেছিল, তার অর্ধেক আসনও বিজেপি জিততে পারবে না। এটা কিন্তু, এরকম অবস্থা কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির সামনে বড় বিপর্যয়ের ছবি তারা দেখতে পাচ্ছে। সেই কারণেই বামেদের উপরে এত আক্রমণ। এই আক্রমণ করে ঠেকিয়ে রাখা যাবে না বামেদের, এটাই কিন্তু রাজ্যের মানুষ বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, তারা কথাই বলবার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই
2026-এর বিধানসভা নির্বাচনে এক নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এই নতুন প্রজন্মই সপ্তর্ষিদেব আকাশকরদের মতো যে নবীন প্রজন্মের নেতৃত্বে উঠে আসছেন, এদের হাত ধরেই হচ্ছে সিপিআইএম পার্টি আবার তরতর তরতর করে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে নির্বাচনের দিকে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।